সেদিন আমরা একটা কেস দিয়ে রেখেছিলাম। কেসটা কি কারো মনে আছে? কেসটা বলেন তো দেখি, কি ছিল জানো? আপনারা অনেকেই লিখেছেন। সম্ভবত আহ, ভাবি ভাবিকে ভাবিকে সাথে নিয়ে একজন ননদ আসছিলেন, তাই না? সেই কেস কারো মনে আছে কি? দুইটা লাইন বলতে পারবেন গল্প, ছোট্ট করে? জি, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম বলেন। স্যার, এতটুকু খেয়ালে আসতেছে যে একটা এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু কোনো কারণে হলো বিয়েটা ভেঙে যায়। তারপর থেকে আপনার ননদ অসুস্থ হয়, এমন আর কি, শুরুটা এমন স্যার। জি। অল্প একটু মনে রেখেছেন, শুক্র- পুরোটা মনে রাখেনি, তাহলে একটু কেস কি করে সলভ করবো? স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। হচ্ছে ননদের বিয়ে হচ্ছে না, ওনার বয়স ছিল হচ্ছে 32-এর আশেপাশে। দেখতে ভালোই আর কি, মানে সুন্দরী আর কি। এঙ্গেজমেন্ট হয়েছিল কিন্তু বিয়ে হয়নি। আর তার মনে হয় যে তার আর বিয়ে হবে না, উনি কখনো প্রেম করেননি বা কেউ তাকে প্রপোজও করেনি, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলেন। তো এই যে এঙ্গেজমেন্টটা যে তার হচ্ছে হয়নি, মানে ফলপ্রসূ হয়নি। তো ওনার মনে হয় যে আসলে উনি যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল উনি তো অপরিচিত। উনি শুধুমাত্র তার নিজের সার্কেলের মধ্যে যাদের থাকেন তাদেরই হচ্ছে উনি বিশ্বাস করতে পারেন। উনি এবং ওনার সার্কেলের মধ্যে যারা থাকেন তারা যদি কাউকে বিশ্বাস করতে বলে তবে উনি তাদেরকে বিশ্বাস করেন। অপরিচিত কাউকে উনি বিশ্বাস করতে পারেন না। আর ওনার মনে হয় যে একবার যেটা একটা হয়েছিল, মানে ইনসিডেন্ট একটা ঘটে গেছেন, পরবর্তীতে যদি আবার কারোর সাথে এরকম উনি এঙ্গেজ হতে যান, হবে না বা এরকম ইনসিডেন্ট আবার পুনরায় ঘটবে না, এটা তো কোনো মানে নাই। মানে এটা নিয়ে উনি খুব স্ক্যাটার হয়ে পড়েছেন। উনি তারপরে? বলতে যে আমি, মানে আমি নিজেদের শুধু হচ্ছে পরিচিত ছাড়া অপরিচিতকে বিশ্বাস করতে পারি না, বাড়ির লোকদের বিশ্বাস করি, এতটুকুই। এটুকু মনে আছে? আচ্ছা। আর আর কিছু বাদ পড়েছে? আর স্যার, আপনি যখন জিজ্ঞেস করছিলেন যে আপনার এক্স্যাক্টলি সমস্যাটা কি, তখন পেশেন্ট বলছিলেন যে আমি ঠিক নিজেই জানি না বা বুঝতে পারছি না আমার সমস্যাটা কি। প্রবলেমটা কি? জি, প্রবলেমটা কি, একটা এটা খুব একটু মনে সুন্দর আছে। পয়েন্ট। জি স্যার। এইটা কি কি বলেছিলাম জানো? পেশেন্ট বলছিল যে আমি আসলে জানি না, আমি বুঝি না যে প্রবলেমটা কোথায়। এই কথাটা কিন্তু খুব কমন, খুবই কমন। বিভিন্ন কেসে আমরা এইটা পাই। আপনার কি সমস্যা? আপনার প্রবলেমটা কোথায়? কোথায় থেকে শুরু হচ্ছে? তখন রোগী বলে যে না, আমি তো আসলে বুঝতে পারছি না। আসলে কিভাবে বলতে হবে এটাও রোগীরা বুঝতে পারে না। অনেক রোগীর ক্ষেত্রে এরকম আছে। তো আমরা তখন মনে করি, আমরা এটা বলি যে যে রোগী তার প্রবলেমের কথা বলতেই পারে না, তাকে আর মাইন্ড টেকনিকে কি ওষুধ দিব, বা তার মেন্টালিটি আমি কি করে জাজ বিচার করবো? আসলে আমরা যেহেতু জানি না, ওই কারণে আমরা এই কথাটা বলি। যারা বুঝে বা জানে তারা তো এই কথাটা বলবে না। তো ভালো করে বিষয়, মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই মিলে। হ্যাঁ, একটু কনসেন্ট্রেশন এদিকে রাখেন। আমি তাকে বললাম যে আপনার প্রবলেমটা কোথায় বলেন তো। হ্যাঁ, নোট করে নেন। তো আহ, সে বলতেছে যে ডাক্তার সাহেব, আমি বুঝি না আমার প্রবলেমটা কোথায়। আমি আপনাকে আমার প্রবলেমটা বলতে পারছি না। আমার কি হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। এই টাইপের কথাবার্তা বলে যে আমার প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারতেছি না, এটাও বলতে পারে। বা আমার প্রবলেমটা আমি বলতে পারতেছি না, অথবা আমার কি হচ্ছে এসব আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে? এই কথাটা কিন্তু এইরকম থাকে। কথাটা এইরকম বিষয় হয়ে থাকে। ঠিক আছে? আর কিছু ছিল? আমি সেদিন মনে হয় বিট্রে এবং ডিসিভের পার্থক্যটা বলেছিলাম। আপনাদের তো মনে আছে, তাই না? কি মনে নাই কারো? জি জি স্যার, মনে জি আছে স্যার, কিছুটা মনে স্যার। আছে স্যার। আচ্ছা, তাহলে বিট্রেটা কি বলেন? বিট্রেটা হলো যে, বলেন। স্যার বলবো, হ্যাঁ বলো বলো। বিট্রেটা হলো যে আপনি কাউকে খুব বিশ্বাস করেন, অনেকদিন ধরে বিশ্বাস করছেন, এমন কেউ যদি আপনার আহ, মানে কি বলে বিশ্বাসঘাতকতা করে, এটা নিজের ক্লোজলি হতে পারে অথবা দূরেও হতে পারে, তবে এমন বিশ্বাস করা মানুষই বেশিরভাগ সময় ক্লোজ হয়। আচ্ছা, আর? এবং ডিসিভডটা হচ্ছে অপরিচিত মানুষের কাছ থেকে একটা মানে প্রতারিত হওয়া। প্রতারিত হওয়া। আচ্ছা, ঠিক
ঠিক আছে পরিচিত হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা ওই লেভেলের না যেখানে বিশ্বাসটা অনেক বেশি তার প্রতি, আচ্ছা সেটা মানে বিট্রে। আর ডিসিভডে ওই লেভেলের বিশ্বাসটা থাকে না, নরমাল প্রতারণা। আচ্ছা, ডক্টর নাহিদ মাহমুদ বলেন, হাত তুলেছেন। জি স্যার, শুক্রিয়া স্যার। সংক্ষেপে এতটুকু যে বিটরেট চেনা বা অচেনা দুজনের পক্ষ থেকেই হতে পারে, আর ডিসিপ্টটা অচেনা অপরিচিত মানুষের কাছ থেকে আসে, এতটুকু সংক্ষেপে। আচ্ছা, ধন্যবাদ। না, ওই যে বিট্রেটা হচ্ছে বেসিক্যালি যে যার প্রতি আস্থা থাকে। যখন একজনের প্রতি আমি একটা আস্থা করছি, একটা বিশ্বাস করছি, এমন কেউ আমার সাথে আমার ওই আস্থাটা বা বিশ্বাস অনুযায়ী সে ইয়ে করলো না। আর বিট্রেটা যে কোনো হইতে পারে, যেমন এই যে হয়তো বা সবজি বিক্রেতার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিলাম, সে হয়তো বা একটা ওই যে উপরে আলু ছিল ভালো, সে ভিতর থেকে একটা পচা আলু দিয়ে দিল। হ্যাঁ, এই যে আপেল আলারা যা করে, আপনাকে দেখাবে একটা, হ্যাঁ বলে দিন। হ্যাঁ, ম্যাক্সিমাম ফল আলারা এইটাই করে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিসিভ আর কি। অর্থাৎ ডিসিভের ক্ষেত্রে আমার বিশ্বাসে কিছু থাকে না, আর বিটের ক্ষেত্রে আমার একটা একটা বিশ্বাস থাকে। ওই যে ব্যক্তি আমার সাথে, অর্থাৎ যে ব্যক্তি আমার সাথে ডিসিভ করলো তার প্রতি আমার একটা বিশ্বাস আছে, এটা হচ্ছে বিট্রে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালোই বুঝেছেন। আবার গতদিনের ভিডিও আছে, সেটা আরেকবার দেখে নেবেন, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। হ্যাঁ, আমি তো গতদিন মনে হয় ফলো আপে বলেছি, ফলো আপটাও বেশ ভালো ছিল, এবং তার ফিলিংসটা, সে খুব সুন্দর একটা কথা বলতেছিল যে প্রথম যে ওষুধটা দিয়েছিলেন না, ওটা খাওয়ার পরে না আমার মাথাটা মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভ্যাকান্ট ফিল কাজ করছিল। রুগীরা এরকম বলে, খুব মজা লাগে যে কোনো রুগী বলে যে ওষুধটা দিয়েছিলেন না, ওষুধটা খেয়ে মনে হচ্ছে যে আমি একদম সমুদ্র সৈকতে বসে আছি, সমুদ্রের পাড়ে বসে আছি, মানে এতটাই ফুরফুরা অনুভব করছে আর কি। তো আমরা এই যে ফিলিংস, আমি সেদিন এই কথাগুলো বলতেছিলাম কিনা, আমাদের কাশ্মীর আপা আছেন, কাশ্মীর আপা কিন্তু প্রশ্নটা লিখছিলাম, উত্তর দেয়নি। কাশ্মীর আপা মনে হয় নাই। তো আছেন, ঠিক আছে, বুঝেছি আপনি আছেন। আজকে একটু মানে খেলাধুলা করেই ক্লাসটা চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনার অন্যভাবে নিয়েন না, সবসময় সিরিয়াস মুডে ক্লাস নিতে ইচ্ছা হয় না। যদিও রুটা নিয়ে আরো 4-5টা ক্লাস করতে পারলে মনে হয় একটু ভালো হতো। রুটার অনেক অনেক মানে বেলেডোনার মতন আর কি, অনেক অনেক শেপ, রুটাও এরকম অনেক অনেক শেপ। মজার ব্যাপার, আমি যখন রুটা শিখেছি তারপর থেকে আমার চেম্বারে স্ট্যামোনিয়াম কমে গেছে বেশি, কারণ এত কাছাকাছি, এত মানে এইরকম হয়ে থাকে। হ্যাঁ, যেটা আমরা শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে স্ট্যামোনিয়াম শুনেছি, এবং তাদের দুই একটা স্ট্যামোনিয়াম কেসও আমার কাছে মনে হয়েছে যেগুলো রুটা। তো যাক, আমি কারোর সাথে আর্গুমেন্টে যাই না, আমি যেটা পছন্দ করি না। তো যাক, আমি কাশ্মীর আপার নাম কেন নিলাম, আমরা মেডিটেশন করি। হ্যাঁ, উনিও মেডিটেশন করেন বা এই বিষয়ে তিনি মানে এক্সপার্ট। অনেকে হয়তো এখানে এক্সপার্ট আছেন, কিন্তু আমি তাকে চিনি এবং জানি তিনি এই বিষয়টা করে থাকেন। তো এই যে মেডিটেশন যখন আমরা করি, মেডিটেশন করার সময় আমরা কি করি, মেডিটেশনের ফার্স্ট ইয়েটা হচ্ছে আমরা চোখটা বন্ধ করি, তাই না? তো চোখটা যখন বন্ধ করলাম, তাই না, কাশ্মীর বা ভুল বললে আমাকে শিখাই দেন, আমি তো মানে আমাকে সংশোধন করে দিন, আমি তো ওই বিষয়ে তো এক্সপার্ট না। চোখ বন্ধ করলাম, মানে মেডিটেশন মানে তো ধ্যান, তাই না? মেডিটেশনের বাংলা যদি করি, মেডিটেশন করলাম, চোখটা বন্ধ করলাম। চোখ বন্ধ করলে চোখের সামনে এক ধরনের অরেঞ্জ লাইট একটা লাইন আসবে। ঠিক আছে, আপনার চোখের সামনে যদি একটা অরেঞ্জ লাইন আসে, হ্যাঁ, তো সবার কিন্তু আসবে না, আপনি নিজে একটু ট্রায়াল দিয়ে দেখতে পারেন। আমার সামনে অবশ্য লাইট, চোখ বন্ধ করে মজা পাচ্ছি না, এটা তো ড্রিম লাইট লাগে, তাহলে একটু ভালো হয়। তো আমি যখন বন্ধ করব, আমার সামনে একটা অরেঞ্জ লাইট আসবে। তো সবার ইয়েতে কিন্তু এরকম আসবে না, এক একজন এক একটা দেখবেন, আপনারা পরে গ্রুপে লিখবেন যে চোখ বন্ধ করলে কি আসছে। তো এই অরেঞ্জ লাইনটা যখন আপনার কাছে আসবে, যাদের যাদের আসবে, এইটা হলো একটা, আপনি হ্যাপি আছেন, আপনি হেলদি কন্ডিশনে আছেন, এটার একটা সাইন। আমি কি বুঝাতে পারলাম? কাশ্মীর পাখি উল্টাপাল্টা বলছি নাকি?
সংশোধন করে দেন। চোখ বন্ধ করার পরে সিয়াম ভুল করে স্যার প্রেসে ভুল করে প্রেস করলে আবার করে নিবা, তুলে নিবা। তো যেটা বলতেছিলাম, চোখ বন্ধ করার পরে আমাদের মনে কিছু আসাই উচিত না। যদি কিছু না আসে তাহলে দেখবেন যে এটা হলো হেলদি কন্ডিশন, মানে হেলথ কন্ডিশনটা গুড কন্ডিশন এরিয়া। চোখ বন্ধ করার পরে যদি একটার পর একটা ইমোশন ঘুরতে থাকে, বাজার কি করলাম, বউ কি বললো, এই যে আমরা নামাজ পড়তে গেলে যেটা হয়, রাজ্যের যত কথা কথা আসতে থাকে, এই জিনিসটা হলো আনহেলদি কন্ডিশন। হ্যাঁ, এইরকম হলে আপনার মেডিকেশনের দরকার, এবং হোমিওপ্যাথি এই লেভেলে কাজ করে। আমরা রিয়েলি ব্লেসড, মানে আল্লাহ আমাদেরকে একটা স্পেশাল, কি বলবো, স্পেশাল নিয়ামত বলবো হোমিওপ্যাথিটাকে। এমন একটা প্যাথির সাথে আল্লাহ আমাদেরকে জড়িত করাইছে। আমি আমার পার্সোনাল ইয়েটা জানি, আমার জার্নিটা আমি জানি, আমি কোত্থেকে কত জায়গা ঘুরে কোন দিক দিয়ে আসছি। এখন আমি এটা অনুভব করি যে আই এম রিয়েলি ব্লেসড বাই মাই গড, মাই আল্লাহ, যে এইরকম একটা প্যাথির সাথে জড়িত হতে পেরেছি। এই ফিলিংসটা আপনাদের মধ্যে আসতে হবে। আমাদের এখনো, আমরা যারা বিভিন্ন জবে আছি, ইয়েতে আছি, আমি তাদেরকে ছোট করছি না, একটা সময় আপনাদের মধ্যে অনুভূতিটা চলে আসবে। আপনারা এখন জব কুইট করবেন না। আপনারা এই মজা, এই অমৃত ধারার সুধা বা যেটাই বলেন, সেটা আগে, সেই স্বাদটাকে আগে নেন, তারপরে তখন অন্য জিনিস চিন্তা করবেন। কারণ আগে পেট বাঁচাতে হবে। হ্যাঁ, পেট শান্ত থাকলে দুনিয়া শান্ত। তো যে যেখানে আছেন কিন্তু এই প্যাথির মধ্যে জড়িয়ে যান। কিন্তু এই প্যাথিতে যারা আছেন, ধরেন পার্মানেন্টলি এটার সাথে জড়িত, মানে ওয়ান এন্ড অনলি জব, তারা এর সাথে আপনি ফ্লেক্সি লোড করতেছেন, এর সাথে আপনি আরেকটা ব্লক বাটিক করতেছেন, এর সাথে আরেকটা প্যাথিকে জুড়ে দিচ্ছেন, তার মানে আপনি কিন্তু ওই ব্লেসটা পাচ্ছেন না। এটা ভালো করে মাথায় রাখবেন। আমি কিন্তু একটু অন্য লেভেলে কথা বলতেছি, আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু এটা মাথার মধ্যে আপনাদেরকে রাখতে হবে। দেখেন, আমাদের জন্য খুবই একটা বিব্রতকর অবস্থায় আমরা পড়ি। আমিও নিজেরাও করি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করো, আমি যে হোমিওপ্যাথি করি, বা আমি যে হোমিও ডক্টর, হোমিও ফিজিশিয়ান বা হোমিওপ্যাথ, এটা বলতেও কিন্তু আমাদের লজ্জা লাগে। লজ্জা মানুষের মাথা নত হয়ে যায়। আরে বাবা, কে কি ভাববে, যার নাই গতি সে করে হোমিওপ্যাথি, সে পড়ে হোমিওপ্যাথি, এই বিষয়গুলা আমাদের মাথার মধ্যে কাজ করে। কিন্তু আপনি যদি ওই রকম হীনমন্যতায় ভোগেন, তাহলে ডেফিনেটলি কখনো বড় একজন হোমিওপ্যাথ হতে পারবেন না, আপার লেভেলে হোমিওপ্যাথ হতে পারবেন না। আপনার মধ্যে একটা অ্যাটিটিউড থাকতে হবে, না আই ক্যান ডু, আমি পারি, আমি যে কোনো জিনিস ট্যাকেল করতে পারি, আমি যে কোনো জিনিস ডিল করতে পারি। এই ফিলিংসটা, এই মেন্টালিটিটা আপনার মধ্যে থাকতে হবে, তাহলে না আপনি একজন খুব ভালো হোমিওপ্যাথ হতে পারবেন। তো যাক, গতদিনের যে কেসটাতে আমরা হিন্ডার্ট কি খুঁজে পেয়েছিলাম, গত দিনের কেসে কেউ বলবেন হিন্ডার্ড খুঁজে পাইনি কেউ? ডিসিভ বিং তো খুঁজে পেয়েছি। বলেন। ছোট ছোট কাজে বাধাপ্রাপ্ত হওয়া, এটা হিন্ডার্ড। মানে আপনার এই ইনজুরিটা হচ্ছে ইনজুরি আর হিন্ডার্ড। না, ইনজুরি গত কেসে কোন জায়গাটা হিন্ডার্ড পেয়েছি আমরা খুঁজে? স্যার আমি এটা আসলে বলতে পারছি না, মানে গত ক্লাসেরটা আসলে পরিপূর্ণতা আসেনি আমার। ও আচ্ছা, তাহলে আপনি রাখেন, যে বলতে পারবেন সে বলেন। আমরা গত কেসের ইয়েটা নিয়ে আলোচনা করছি। আমরা কি খুঁজে পেয়েছি, নাকি আমরা কেউ শুনিও নি, আমরা পরে ভিডিও দেখিনি? আচ্ছা, আমি আপনাদেরকে হেল্প করি। সেটা হলো যে আমরা ওই যে মানে
যে রুব্রিক্স গুলা হিন্ডার, তারপর ডেলুশন, ডিসিভিং, এই ইয়েগুলো তো আমরা পাচ্ছি ধরতে। আমরা যে জায়গাটা থেকে মানে আলোচনাকে হটিয়ে ফেললাম সেটা হলো এই যে এই রুব্রিক্সটা, এটা সম্ভবত সিএম দিয়েছিল, এক্সপ্রেস ওয়ান সেলফ ক্যান নট এক্সপ্রেস ওয়ান সেলফ, এক্সপ্রেস ওয়ান সেলফ ক্যান নট এক্সপ্রেস, রুব্রিক্সটা হলো এক্সপ্রেস ক্যান নট এক্সপ্রেস ওয়ান সেলফ। ঠিক আছে, সে নিজেকে কি হইছে কি হচ্ছে না এটাকে সে এক্সপ্রেস করতে পারে না। আরেকটা রুব্রিক্স হচ্ছে কনফিউশন অফ মাইন্ড ডিসক্রাইবিং কমপ্লেন্স প্রপারলি নট, হ্যাঁ প্রপারলি নট, কনফিউশন অফ মাইন্ড ডিসক্রাইবিং কমপ্লেন প্রপারলি নট। ঠিক আছে, তো তারপর ডেলিশন, ডিসিভিং, হিন্ডার্ড, এই ইয়াগুলো আছে। তো এই রুব্রিক্স গুলা নিয়ে একটু বলি যে এই টাইপের লোকজন, দুই ধরনের লোকজন আসে, এসে বলে না ডাক্তার সাহেব এরকম কিছু না, এরকম মানে আমি বোঝাতে পারছি না, এরকম কিছু না। হ্যাঁ, মানে সে এক্সপ্রেস করতে চায় না, আবার এক্সপ্রেস করলেও সে ভাবে যে এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, এরা আবার দেখা যাচ্ছে যে এক্সপ্রেস করতে চায়, আরেক শ্রেণী এক্সপ্রেস করতে চায় কিন্তু তারা জানে না যে কিভাবে এক্সপ্রেস করতে হয়। ঠিক আছে, যে কনফিউশন অফ মাইন্ড ডিসক্রাইবিং কমপ্লেন্স প্রপারলি নট, মানে এটা দুইটা বিষয়। একটা হলো সে জানে যে কি করে এক্সপ্রেস করতে, মানে এক্সপ্রেস করতে হবে, কিন্তু সে করতে চায় না যে আবার ভুল হবে কিনা। আর আরেকটা হলো সে জানেই না যে কিভাবে তার এই কমপ্লেন গুলাকে এক্সপ্রেস করতে হবে। এই দুইটা বিষয়কে আমরা কিন্তু কনফিউশন অফ মাইন্ড ডিসক্রাইবিং কমপ্লেন্স প্রপারলি নট, এটাতে আমরা নিতে পারি। তো পেশেন্ট এসে বলছে যে ডাক্তার সাহেব অ্যাকচুয়ালি আমার কোথা থেকে শুরু করব, শেষ কোথায় করব, কি করব, কি বলবো, এরকম বলে না যে কোত্থেকে শুরু করব ডাক্তার সাহেব, আমার তো মেলা সমস্যা, এখান থেকে করব নাকি ওখান থেকে, কোন পর্যন্ত বলতে হবে, এইরকম কথাবার্তা বললে আপনি কিন্তু এই যে কনফিউশন অফ মাইন্ড ডিসক্রাইব কমপ্লেন প্রপারলি নট, এই রুব্রিক্সটা আপনারা নিয়ে নেবেন। বুঝতে পারলাম? এটা নিলে একটা সুবিধা আছে, এর মধ্যে কয়টা মেডিসিন, এর মধ্যে মাত্র 5টা মেডিসিন, তাই না? আমরা কিন্তু 5টা মেডিসিনের মধ্যে চলে যেতে পারতেছি। হ্যাঁ, আবার ডিসিপ্টের বিষয় তো গেল, আর হচ্ছে কনফিউশন মাইন্ড তো বুঝলেনি। এটা আরেকটা রুব্রিক্স হচ্ছে, এই রুব্রিক্সটাও একটু শিখে রাখা দরকার, এটা আমাদের চেম্বার অনেক পাওয়া যায়। সেটা হলো অ্যাংজাইটি সাকসেস, অ্যাংজাইটি ফ্রম ডাউট, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। রুব্রিক্সটা পড়তে হবে এভাবে, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস, মানে সে যে সাকসেস পাবে কি পাবে না এটা নিয়ে ডাউট। ঠিক আছে, এইটা আমি মনে হয় এর আগে রুটার ক্লাস আমরা আমার যারা করেছিলেন এই রুব্রিক্সটা আমি খুব ভালো করে শিখাইছিলাম। তো সে সময়ের একটা আমি গল্প বলি, সেই গল্পটা হলো, ওটা অনেক আগেকার কথা, আমি 2014 সালের দিকের কথা সম্ভবত। তো সে সময় দেখা গেল যে আমার কাছে একটা পেশেন্ট আসছিল। পেশেন্ট বলবো না, বেসিক্যালি সে হচ্ছে আমাদেরই এক স্টুডেন্ট কাম আমার ফ্রেন্ড আর কি, খুবই ঘনিষ্ঠ একজন। তো সে তার প্রচন্ড ব্যাক পেইন, ঠিক আছে, তার প্রচন্ড ব্যাক পেইন। তো মেলা কিছু নিজে যেহেতু পাস করেছে, অনেক কিছু খেয়েছে, রাস্টক্স, তারপরে ব্রাইনিয়া, সালফার, এরকম অনেক কিছু খেয়েছে, ভয়াবহ মানে ব্যথা। তো তখন তো আমি আসলে এত ডিপ লেভেলে চিন্তাও করতাম না, এরকম ভাবতামও না। তো তখন আমি এই আমার খুব প্রিয় বই একটা হচ্ছে এলেন স্কিনর, আমি এলেন স্কিনরটা আমার এখনো আছে, যে টেবিলে বাম সাইডে রাখা আছে। আমি এলেন স্কিনর সবসময় পড়তাম, বারবার দেখতাম, মনে রাখতে গেলে বারবার দেখতে হয়, বারবার শুনতে হয়, লেখা কি লেখা বারবার পড়তে হয়। তো তখন হচ্ছে আমি ওই রেপার্টরি অত ভালো বুঝতাম না, রেপার্টরি আমার ছিল কিন্তু আমি ওইভাবে অত ভালো বুঝতাম না, এই কারণে ইউজও করতাম না।
তো ভয়াবহ ব্যথা দিয়ে আমি ফিজিক্যাল লক্ষণগুলো দেখে মেডিসিন সিলেকশন করতাম। তো আমি ওই যে এলএন এর কি নোট পড়তেছিলাম, পড়তে পড়তে যে দেখলাম যে ব্যাক এক উইথ বেন্ডিং ডাউন অ্যাগ্রাভেশন উইথ ফ্লেক্সার মাসুল, এরকম একটা এলএন এর কি নোট নাই, মানে এলএন এর ম্যাথমেটিক্যাল ডিকশনারি অন এলএন, বইটার নাম ভুলে গেছি আমি, এটা কি নোটে না, ওটা ওই বইটাতে ছিল। আর এমনি ইয়েতে আছে ব্যাক এক মানে মাজা ব্যথা রিলিভড বাই লেইং অন ব্যাক, মানে যেখানে ব্যাকে ব্যথা হচ্ছে সেই দিকে একদম ইয়ে হয়ে শুয়ে থাকলে সেটাতে রিলিফ পাওয়া যায়, এরকম একটা সিম্পটম ছিল। তো সেইটা আমি দেখলাম যে ওর সাথে তো মিলে যাচ্ছে, তো তাকে রুটার 200 একটা ডোজ দিলাম। তখন আমি 30-200 ছাড়া ইউজই করতাম না, 200 একটা ডোজ দিলাম। ডোজ দেওয়ার পরে সে আবার একটা স্কুলের টিচার, হাই স্কুলের টিচার। তো পরের দিন তার মানে সে আমার কাছে আসছিল মূলত পরের দিন ডিউটি আছে, ডিউটি তো করতে পারবে না এত ব্যথা নিয়ে। তো তাকে দেওয়ার পরে পরের দিন সে সারাদিন ডিউটি করছে, দুবেলা পরীক্ষার ডিউটি করছে। তো বলতেছে যে একদম সোজা হয়ে বসেছিলাম, একদম মানে সোজা মানে এরকম হয়ে, হ্যাঁ। তো কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু ওষুধ খাওয়ার আগে তার প্রচন্ড প্রবলেম ছিল। তো ফিজিক্যাল সিমটমের উপরে দেওয়া হয়েছে, ফিজিক্যাল সিমটমের উপরে দেন, আর যাই হোক সিমিলিমাম হলে তো হোমিওপ্যাথি মেডিসিনের উপর আর কিছু হতেই পারে না। তো এই একটা শিখে গেলাম, কিন্তু পরবর্তীতে আমি এই জিনিসটা মেলাবার অ্যাপ্লাই করছি, যে এরকম ব্যথা হলে কি কাঠ হয়ে এরকম সোজা হয়ে থাকি, বা যে ব্যথা হচ্ছে এরকম হয়ে ভর দিয়ে যদি শুয়ে থাকি তাহলে ভালো লাগে, এগুলা বললে রুটা দিতাম। তো আমি পরবর্তীতে আর কখনো ইয়া হয়নি, হ্যাঁ, কখনোই আমি ওই রকম রেজাল্ট আর পাইনি। তো যাক, আমি ওই প্রসঙ্গ কেন তুললাম, এগুলোর কথা তো আমি মাথার মধ্যে থেকেই করি না। পরবর্তীতে যখন রুটার মেন্টালিটিটা আমি বুঝতে পারলাম, তখন আমি বুঝলাম যে আমার এই ফ্রেন্ডটা বেসিক্যালি যে স্কুলে চাকরি করতো সেটা কিন্তু এমপিও ভুক্ত না, এমনি প্রাইভেট। তো সেখানে স্টুডেন্ট কমে টমে যাওয়ায় তার বেতন টেতন ঠিক মতো হতো না, মানে কোনো মাসে বেতন দেয়, কোনো মাসে বেতন দেয় না। তো সে ভাবতেছিল যে সে একটা চেম্বার দেবে, এবং সে একটা চেম্বারও দিয়েছিল, এবং মানে আমাদের মানে প্রপার প্লেসে, সে একটু শহর থেকে একটু বাইরে, কিন্তু বাইরে হলো একটা বাজারের প্রপার প্লেসে সে একটা চেম্বার দিয়েছিল। তো সে চিন্তা করতো যে স্কুল থেকে যাই হোক প্রাইভেট পড়ায় টড়ায় কিছু টাকা পয়সা তো হতো, কিন্তু এখন আমি চেম্বার দিলাম, চেম্বার দিলেই তো, হোমিও চেম্বার দিলেই তো সাথে সাথে ইনকাম শুরু হয় না। আপনাকে চেম্বার খুলে বসে রুগী আসবে না, তো আপনাকে একদম টাইম মতো বসে থাকতে হবে। ধরেন আপনি যদি 9টা থেকে 12টা পর্যন্ত চেম্বার টাইম করেন, আপনাকে 9টাতেই খুলতে হবে, শাটার খুলতে হবে। আপনি খুলে রেখে অন্যদিকে চলে গেলেন হবে না, থাকতে হবে। রুগী এসে যখন আপনাকে দেখবে না, সে কিন্তু দুই একবার একটু উকি দিয়ে সে কিন্তু চলে যাবে। এগুলো আমাদের এক্সপিরিয়েন্সের কথা বলতেছি, এই কারণে আপনাকে চেম্বারটা খোলা রাখতে হবে। তো সে যখন চেম্বারটা খোলা রাখলো, স্কুল তো মোটামুটি ওই শুধু ডিউটি স্পেশাল যে ইয়েগুলো আছে সেটা করে, কিন্তু রেগুলার সে যায় না। ইনকাম পাতি ওরকম হচ্ছে না, এক গাদা খরচ, তার ফ্যামিলির খরচ, বাচ্চাদের খরচ। তো তার মধ্যে আমি পরে এই বিষয়গুলা শুনেছি, বা আমার ফ্রেন্ড তো, আমি তো জানি। তার কাছে মনে হতো যে আমি কিভাবে আগাবো, অনেক দিনই তো বসলাম, সেরকম তো কিছু হচ্ছে না, হ্যাঁ, সব দিক দিয়ে খালি প্রেসার, প্রচুর টাকা পয়সা কামাতে হবে, কিন্তু ওইভাবে তো রুগী আসছে না। কারণ জ্ঞানেরও তো একটা বিষয় আছে, দিয়ে দিলেই সাথে সাথে হয় নাকি। প্রত্যেকটা চেম্বারের কোনো না কোনো প্রোটোকল থাকে, প্রোটোকল গুলাও বাহির করতে সময় লাগে, ঠিক আছে। তো তার মধ্যে এটা কাজ করতেছিল যে এইভাবে কি সার্ভাইভ করতে পারবো কি পারবো না, চেম্বার যদি না চলে তখন আবার কি হবে। ওইদিকে তো স্কুলে বলে দিয়েছি, স্কুলে তো এখন প্রাইভেটও ওইভাবে পড়ায় না। এই যে তার মধ্যে সে সফল হতে পারবো কি পারবো না, চেম্বার দিয়ে আমার ফ্যামিলি চলবে কি চলবে না, মানে আমি সাকসেস হতে পারবো কি পারবো না, এটাই হলো অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। আমি কি বুঝাতে পারলাম? অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। ইয়েস স্যার। তো রুগী ভাবছে যে আমি চাকরি করছি,
ইনকাম করতে পারছি না, সেই লেভেলে ইনকাম করতে পারতেছি না, বিয়ে করতে হবে, এই টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাবো, আমি কি করে সেটেলড হব, এটা কি হবে? আমি চাকরি করছি কিন্তু সেভাবে ইনকাম করতে পারতেছি না, এখন যদি আমি বিয়ে করি, এই যে টাকা পাচ্ছি এই টাকা দিয়ে আমি সংসার চালাতে পারবো কি পারবো না, নাকি সেটেলড হতে পারবো কি পারবো না, এই থিঙ্কিং, এই থিমটা কি হলো, এই থিঙ্কিংটা? এটাই হলো স্যার ডাউট অ্যাবাউট সাকসেস। হ্যাঁ, এটাই হলো অ্যাংজাইটি, ডাউট অ্যাবাউট সাকসেস। ঠিক আছে, ইন ফিউচার আমার কি হবে, কিছু কি করতে পারবো কি পারবো না, এই যে ডাউটটা আমি ক্যারি করছি, এই যে ডাউটটা আমি ক্যারি করতেছি, এই স্যারের কাছে আসছে, স্যার তো খালি মাইন্ড নিয়ে ইয়ে করছে, কথা বলতেছে, হোমিওপ্যাথি তো সব মিলায় হয়, লাস্টে স্যারের কথা শুনে রোগী ভালো হবে কি হবে না, এই যে ডাউট, এটাও কিন্তু অ্যাংজাইটি, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস, অ্যাবাউট সাকসেস। বুঝতে পারলাম? তো এই যে আমাদের যে ভাইরা এখন চেম্বার দিবেন, তাদেরও বাই চান্স মাথা ব্যথা, ওই মাজা ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, তো ওষুধ শিখাই দিলাম, খাই ফেলবেন। তাই না? এই রুব্রিক্সটা আসলে আমরা যদি জানি, প্রায় ইউজ করা সম্ভব। ঠিক আছে, আমরা প্রায় কিন্তু এটাকে ইউজ করতে পারি। তো হ্যাঁ, জি বলেন। স্যার আমরা ডাবফুল রিকভারি হব, এটা আগে নিতাম আমার এই ক্ষেত্রে আর কি। ডাউটফুল রিকভারির বিষয়টা হলো কমপ্লিট ডিফারেন্ট। আসলে আমি সরি টু সে, আমি আসলে ইয়ে করছি কি, দেখেন আমাদের বাঙালিদের একটা বড় সমস্যা হলো, আমি পড়ে গেলাম, আপনারা এটা নিয়ে চিন্তাও করবেন না, ও স্যার বলেছে, স্যারের ঘাড়ের উপরে হয়েছে, যদিও আমি দায়িত্ব নিয়ে পড়াই, এটুকু আমি আপনাদেরকে বলি, আমি যতক্ষণ স্যাটিসফাইড না হই ততক্ষণ আমি একটা ওয়ার্ডও বলি না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাঙালি এদের একটাই সমস্যা, আমি বাঙালি উল্লেখ করছি, সেটা হচ্ছে যা মন চায় তার মতন আমরা কিন্তু রুব্রিক্সের ব্যাখ্যা দিয়ে দিই আর কি, কোনো দেখা দেখি নাই ওর মধ্যে কি ফিলিংস লুকানো আছে, ওর মধ্যে আসলে বক্তব্যটা কি, কোন অ্যাঙ্গেলে আসছে, এটা কিন্তু হয় না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আবার একটু চিন্তা চলে আসে, ওটাকে মডিফাইড করে ফেলি। কিন্তু আসলে তো হোমিওপ্যাথি সায়েন্স, এটা তো ওইভাবে আসে না। আমিও যে জিনিসগুলো পড়াচ্ছি, এখানে আপনাদেরও যদি কোনো ডাউট থাকে সেটাও আপনাদের কিন্তু বলার অধিকার আছে, কিন্তু আমরা এটা তো করিই না। আর আমরা যখন শিখি প্রত্যেকটা জায়গা থেকে, আমি ইনফ্যাক্ট আপনাদেরকে হাতে ধরে বিভিন্ন বইয়ের ইয়েগুলো আমি প্রিভিয়াসলি দেখাই দিয়েছি, যে বড় বড় করে একটা করে রুব্রিক্স ইয়ে করে সেটা ব্যাখ্যা দেওয়া আছে, কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস ব্যাখ্যা দেওয়া। হ্যাঁ, তো এই কারণেই, আর যারা আগে থেকে শিখে ফেলেছেন তাদের জন্য কঠিন, আমার শিক্ষাটা তাদের মাথায় নেওয়াটা অনেক কঠিন, কারণ মাথার মধ্যে একটা জিনিস রাইট হয়ে আছে, সব রং সেটা আমি বলতেছি না, কিছু জিনিস রং, সেটাকে ডিলিট করে আমার জিনিসটাকে রাইট করা খুব ডিফারেন্ট টাচ আর কি। আর যারা নতুন আছেন তাদের জন্য তো সুবিধা, তারা যদি ব্লাইন্ডলি ভ্যাকেন্টলি আমাকে মানে বিশ্বাস করে যদি ফলো করতে পারেন, ডেফিনেটলি পিস পাওয়ার কারণ নেই। তবে এই যে যে কথাটা বলে রাখলাম, এটা আপনারা যা শিখছেন শিখেন, কোনো ইয়ে নেই, কিন্তু আজ থেকে এটা ইউজ করেন, এটাতে আপনার রেজাল্ট পাবেন। আমি পার্সোনালি এটা ব্যবহার করি, আমি তো প্রচুর রুটা দিই, আমার সাথে যারা রেগুলার যোগাযোগ রাখেন তারা জানেন যে রুটা ও বেলেডোনার মতো দিই, অনেক রুটা দিই আমি। আচ্ছা, এখন ধরেন যে একটা পেশেন্ট আসছে, এসে যদি বলে যে কিভাবে হবে ডাক্তার সাহেব, আমি এই মনে করেন নতুন একটা কিছু সে চালু করছে, সেটাই বলতেছে যে আমি একটা চালু করতে চাচ্ছি, কিভাবে কি হবে কে জানে, এই টেনশন আমি সারাদিন ঘুমাতে পারি না। এই পরিস্থিতিতে কে আমি করতে পারবো, এরকম ইয়ে থেকে আমি পারবো, আমি কি পারবো না, এটা কি হবে কি হবে না, এইরকম বিষয়গুলোও যদি মনের মধ্যে ঘটতে থাকে, তখন আপনারা কিন্তু এই রুব্রিক্সটা নিতে পারবেন। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, আপনার এই ভাবনাগুলোকে বুঝতে হবে। রুগী এসে এই কথা বলবে তা না, রুগী এসে এই ভাবনার কথা আপনাকে বলবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে?
আর আলিবুদ্দিন সাহেব, আপনি যে হিন্ডার্ডের বিষয়টা বললেন, হিন্ডার্ডের ব্যাখ্যাটা আমার আর একটু ভালো করে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি এটা দিব। হিন্ডার্ড, ইন্টারাপ্ট, হ্যাঁ, আরো কিছু ইয়ে আছে, সেগুলো আমি দিব, দেখি পরবর্তীতে কোন একটা ক্লাসে আমি বলবো। তো যাক, আমি আরেকটা কেস একটু শেয়ার করি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এই টাইপের কেস আমি না হলে একই ধরনের, এই একই জিনিস নিয়ে একই ভয় আমি না হলেও 1 ডজন পার্সনের পেয়েছি। এরকম কেস আমি এর আগেও শেয়ার করছি আপনাদের সাথে। এই কেসটা একটু একটু আলাদা, ওই এই টাইপেরই, আগের কেসটার মতনই, কিন্তু একটু একটু আলাদা, এই কারণে আমি কেসটা বলতেছি। ঠিক আছে? তো না, এই ওই কেসটা আমি পরে বলছি, এটা একটু বড়, আরেকটা কেস বলি আগে। তো আমরা তো বেসিক্যালি ক্লাসিক্যাল প্র্যাকটিস একটা সময় করতাম। ক্লাসিক্যাল মানে করতেই তো একটা সময় দেখলাম যে না, আসলে হয়ে উঠছে না, এত জিনিস মনে রাখতে পারতেছি না। হ্যাঁ, তো তখন দেখা যায় যে ডিফারেন্ট কিছু খুঁজতেছিলাম, অনেক সময় বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু সব টেস্ট করে দেখছি যে আলটিমেটলি তো কিছুই হয় না, হোমিওপ্যাথির কিছুই থাকে না। তো যাক, আমার কাছে একটা পেশেন্ট আসলো। তো পেশেন্টটা মানে তার মিনিস্ট্রেশনাল ব্লিডিং, সরি, প্রচুর ব্লিডিং হচ্ছে, প্রায় 25 দিন প্লাস ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, তো গত মাসেও হয়েছিল, এত ছিল না। তো সে বলতেছে যে সামনের দিনগুলোতে কি হবে কিছুই বুঝতে পারছি না। তো যাক, তার সাথে আমি অনেক কথা বলেছি একটা পেশেন্টের মধ্যে ঢোকার জন্য। পেশেন্টটা খালি ফিজিক্যাল কথাবার্তা বলে, হ্যাঁ, কিন্তু রাগ করা যাবে না। যতই বলি ওই ঘুরে ফিরে একই কথা, যে এই সমস্যা, ওই হচ্ছে, এখানে এইরকম ব্যথা করে বাধা করে চলছে। তো আমি তাকে বললাম, মানে কোনো তথ্যই পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, তো কোনো জায়গাতে তো ঢুকতে হবে। তো আমরা এই ক্ষেত্রগুলাতে করি কি, কিছু মাদার টিংচার দিই, অথবা কিছু ফিক্সড মেডিসিন, যেমন ধরেন যে ব্লিডিং এর ধরন অনুযায়ী ফিজিক্যালি ধরেন স্যাবাইনা, তারপরে আরো কি ক্যালিকার, হেমামালিস, এই টাইপের কিছু মেডিসিন আছে, এগুলো দিয়ে কিচ্ছু হয় না। তো যাক, আমি এই পেশেন্টটাকে বলতেছিলাম যে আপনার এত ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, শরীরে তো আর এমনি এমনি ব্লিডিং হয় না। হ্যাঁ, আমি একদম ডাইরেক্টলি, যেহেতু কিছুই বলতেছে না, তখন আমি একদম ডাইরেক্টলি, মানে ভ্যাকান্টলি যেটা বলেন, আমি তীর ছুড়লাম আর কি, লাগলে লাগলো, না হলে নাই। আমি ডাইরেক্টলি বললাম যে আপনার নিশ্চয়ই বিয়ে শাদী করছেন, মানে না। তো তাহলে বয়ফ্রেন্ড আছে? বলছে হ্যাঁ। আমি বললাম যে আপনি নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে হ্যাপি না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আপনি তার সাথে রিলেশন করে ফেসে গেছেন। এটা কিন্তু এই ব্লিডিং এর সাইকোডিনামিক্স, আমি এটা নিয়ে সাইকোডিনামিক্স নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি না। আমি ডাইরেক্টলি বললাম যে আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আপনি এই রিলেশনশিপটা করে ফেসে গেছেন। হ্যাঁ, আপনি হয়তো চাচ্ছেন যে তার সাথে ব্রেকআপ করতে চাচ্ছেন, কিন্তু আপনি ওয়েটা খুঁজে পাচ্ছেন না যে কি বলে ব্রেকআপ করবে। তো মহিলাটা সাথে সাথে, না ডাক্তার সাহেব, এরকম কিছু না, আমার আমার বয়ফ্রেন্ড খুবই ভালো ছেলে, ও এরকম না। হ্যাঁ, মানে সে যেভাবে বললো, এতে বুঝলাম তার বয়ফ্রেন্ডের প্রতি তার অগাধ বিশ্বাস এবং তার একদম খাসা ভালোবাসা একদম ঠেসে ঢুকানো। হ্যাঁ, তো দেখলাম যে না, ওইদিকে যাচ্ছে না, তাহলে দেখি কর্মক্ষেত্রে কিছু আছে কিনা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম চাকরি বাকরির কথা, সে বললো। তো বললাম যে বেতন ঠিক মতো পান? হ্যাঁ, স্যালারি ট্যালারি খুব ভালো, সেগুলো নিয়ে খুব হ্যাপি। হ্যাঁ, আমি খুব হ্যাপি, আমি আমার জবের একদম বেস্ট লেভেলে জব করতেছি, বেস্ট স্যালারিতে, আমার একদম পজিশনটাও টপ, সবকিছু টপ, সবকিছু ভালো, তাহলে কি দিব? হ্যাঁ, বয়ফ্রেন্ডের কথা বলে মানে ওর মতো ছেলেই হয় না, একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সে আমার খুব কেয়ারিং, এই করে ওই করে। আবার জবের কথা বলতেছি,
আমি আমার পজিশনে টপ, আমার ডিপার্টমেন্টে মানে আমার সেকশনে আমি টপ, আমি বস। হ্যাঁ, আমার একদম বেস্ট জব, এইরকম বেতনই হয় না, বেস্ট স্যালারি। তো এই বেস্ট বেস্ট কারা করে জানি? এনি আইডিয়া? এক্সাজারেট যারা করে। না, তুমি ভালো চিন্তা করতে করতে খালি খারাপ চিন্তায় যাও। কারা বেস্টের কথা বলে? আমার এটা বেস্ট মানে কি? ইগো। বলেন, আক্তার হোসেন বলেন। অর্থাৎ যাদের ওই যে মানে ওয়েলথ শো করতে চায়, ওয়েলথ শো, হ্যাঁ ওয়েলথ শো করে ওটা ডেলুশন, ওয়েলথ এর তো অলরেডি আছেই। আরেকটু নামেন, ডেলুশন থেকে নামেন, হচ্ছে তো। বলেন। টু আর কি স্যার, এক্সক্লুসিভ। হ্যাঁ এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, হ্যাঁ এই যে সুন্দর, এক্সক্লুসিভ। হ্যাঁ এক্সক্লুসিভ, খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। এক্সক্লুসিভ, আমি ভাবতেছি একে ন্যাট্রা মিউরি দিব। হ্যাঁ ন্যাট্রা মিউর কিন্তু বলে আমার সবকিছুতে বেস্ট। হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করবেন ন্যাট্রা মিউরকে, ন্যাট্রা বললেন যে বেস্ট হাজবেন্ড, ওয়ার্ল্ডে বেস্ট। বয়ফ্রেন্ড বেস্ট, এই তো বললো বয়ফ্রেন্ড বেস্ট। ওয়াইফের কথা জানো, আমার ওয়াইফ বেস্ট। তো এই যারা বেস্ট বেস্ট করবে আগে বুঝে নেবেন নিশ্চয়ই একটা ভেজাল আছে। হ্যাঁ সবার সামনে দেখবেন এই ন্যাট্রা মিউর যদিও এক্সপোজ হতে চায় না, নিজে এক্সপোজ হতে চায় না, কিন্তু দিবে একদম হাজবেন্ডের ছবি দিয়ে দিয়েছে হেভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো সব জায়গায়, ইউটিউবে দিয়ে এই আমরা চিল করতেছি। দেখা যাচ্ছে তার হাত দেখাচ্ছে, তার হাত আপনি দেখতে পাচ্ছেন বা তার অন্য কিছু আপনি দেখতে পাচ্ছেন, হাজবেন্ড খুব ফোকাসড করে আমার বেস্ট হাজবেন্ড, মাই জান, মাই সোনা পাখি, হ্যাঁ এই এই টাইপের খালি দিতে থাকবে। আপনি দেখবেন খালি হাজবেন্ড নিয়ে ইয়ে করতেছে, নাহলে খালি বউকে নিয়ে দিচ্ছে। হ্যাঁ এবং বড় বড় ইয়ে করে, তাহলে বুঝবেন যে ডেফিনেটলি সেখানে একটা ঘাপলা আছে। হ্যাঁ এটা আপনাদের মনে রাখতে হবে। তো যাক, মহিলাটা শেষ সময় বলল যে আমার বয়ফ্রেন্ডকে আমি প্রচন্ড ভালোবাসি, সেও আমাকে প্রচন্ড ভালোবাসে। আমরা এই এই এলাকার উত্তরবঙ্গের মেয়ে, মানে এখানকার মেয়ে, আমাদের এখানকার মানুষ। আর আমার বয়ফ্রেন্ডের বাড়ি হলো চিটাগাং, সে চিটাগাং এর। হ্যাঁ তার ফ্যামিলি খুবই স্ট্রিক্ট। সে আমাকে বলে যে তার বাবা যদি পারমিশন না দেয়, মানে তাদের বিয়েতে তার বাবা যদি পারমিশন না দেয় তখন কি হবে। আমার বাবা যদি পারমিশন না দেয় তখন কি হবে, মানে ছেলের বাবা যদি পারমিশন না দেয়, মানে ছেলে তাকে বলতেছে যে আমার বাবা যদি পারমিশন না দেয় তখন কি হবে। আমার এই টেনশনটাই কাজ করে। আমার এই অ্যাফেয়ার কি শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ, আমরা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কি পারবো না? যদি বিয়েটা না হয় ডাক্তার সাহেব, আমি কিন্তু ভেঙে পড়বো, আমি কিন্তু ভেঙে পড়বো। আমার এই চিন্তাটাই আমাকে কষ্ট দেয় যে আমার বিয়ে তার সাথে হবে কি হবে না। কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, শুধুমাত্র এইটুকু খুঁজে পাইলাম। প্রচন্ড ব্লিডিং, 25 দিন প্লাস হয়ে গেছে, ব্লিডিং অনেক বেশি ব্লিডিং, ঠিক আছে, হতেই থাকে। এখানে কি ভাবা যায়? আমি মেয়েটাকে রুটা দিয়েছিলাম, রুবলিসি নেওয়া যায় স্যার, এটাই দেওয়া যায়, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। সাকসেস কি বোঝা যায়? কে বুঝতে পারেননি? এই রুবলিসের সাথে দ্বিমত আছেন কে? হাত তোলেন। গেল স্যার বুঝতে পারছি না স্যার, এটা পরিষ্কার হয়েছে কিন্তু আমি একদম লাইভ একটা কেস আমি পাইলাম, আপনাদেরকে দিলাম। আমি এই মেয়ের সাথে, মেয়েটা দেখতে সুন্দর, কথাও খুব সুন্দর বলে। আমি তার সাথে 30 মিনিট প্লাস তার সাথে কথা বলছি, কিচ্ছু তথ্য পাচ্ছি না। মাঝে মধ্যে একটু মনে হচ্ছিল কমিউনিকেটিভ, কিন্তু কমিউনিকেটিভেরও ওরকম আমি ক্লিয়ার ইয়া পাচ্ছিলাম না। আমরা কিন্তু কমিউনিকেটিভটা চিনতে পারলো
রুটার কাছে যেতে পারি, যদিও কমিউনিকেটিভের মধ্যে অনেক মেডিসিন আছে, কিন্তু রুটার কমিউনিকেটিভটা একটু ডিফারেন্ট টাইপের। আমি একটা কেস শেয়ার করতেছি এখনই। সিম্পল একটা জায়গা থেকে, আমার দুনিয়া ঘাটার আর দরকার নেই, আমি তো তার কাছে তথ্যই পাচ্ছি না। এখন আপনারা যারা আছেন তারা বলবেন যে এখানে তো 3টা মেডিসিন আছে, অ্যালো, ল্যাকক্যান এবং রুটা। আমার ইচ্ছা আছে সামনের মাসে ল্যাকক্যান পড়ানোর। আমি জানি না আপনারা আগ্রহী হবেন কিনা, তবে আমি আগ্রহ হারাই ফেলতেছি। আপনাদের পার্টিসিপেশন আমাকে আসলে খুবই হতাশ করে ফেলতেছে। সামনের মাসে আমি তো চাইবো যে অ্যাটলিস্ট 70 থেকে 80 জন এখানে থাকুক, তাহলে আরো কনসাইজ, আরো ফ্রুটফুল ক্লাস করানো সম্ভব। কিন্তু আসলে 34-35% জন্য, যদিও রেজিস্ট্রেশন বেশি, অ্যাবভ 50, কিন্তু মানে আমি হতাশ হয়ে যাচ্ছি। আর ইনফ্যাক্ট যারা ক্লাস করতেছে না, আমার খুবই ইচ্ছা যে 2-4 মাস পরে আমরা তাদেরকে রাখবো না। এটা আমি মানে অ্যাটলিস্ট বলে দিতে চাই। দরকার নাই ওই ভিডিও দেখে ইয়ে করে, দরকার কি বই আছে বই পড়ে নিলেই তো হয়, তাই না? এই যে ইন্টারাকশনটা হচ্ছে, ইন্টারাকশনটা তো ইয়েতে আমরা বুঝতে পারি না ভিডিওতে। আবার ভিডিওতে যদি বলি যে কতজন দেখছেন লাইক দেন, সেটাও আপনারা দেন না। কি বলবো, আমার আগ্রহ আছে কিন্তু আপনাদের আগ্রহ নাই। আমি সবাইকে বলতেছেন না, যারা করতেছেন তারা তারা তো আমার কাছে ধন্যবাদ পাচ্ছেনই, বা তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ, তো যাক, এই রুব্রিক্সে আমাদের মেডিসিন আছে অ্যালো, ল্যাকক্যান আর রুটা। আমরা কেন ওই দুটো মেডিসিন চিন্তা করব না? ঠিক আছে, অ্যালোর বিষয়টা একটু আলাদাভাবে পড়তে হবে। আমার অ্যালো নিয়েও ক্লাস করা, সামনের মাসের পরের মাসে আমি অ্যালো নিয়ে ইয়ে করবো। অ্যালো মানে আমরা ছোট মেডিসিন মনে করি, এটাও একটা বিশাল মেডিসিন। তো ল্যাকক্যান, ল্যাকক্যানটা কেন নেওয়া যায় একটু বলি, যেহেতু পড়াবো। ল্যাকক্যান হচ্ছে নিজেকে অনেক নিচু ভাবে, বুঝছেন, অনেক নিচু, ডাউন, লোয়ার ভাবে, ডিসপাইজড ভাবে আর কি। হ্যাঁ, সে নিজেকে কন্টেম ওয়ান সেলফ, হিমসেলফ। হ্যাঁ, আমাদের রুব্রিক্স আছে কন্টেম্পচুয়াস, ওটারই ইয়ে হলো কন্টেম হিমসেলফ, নিজেকে ভাবে। স্যার কুকুরের মতো? ল্যাকক্যান কি কুকুরের দুধ দিয়ে তৈরি না স্যার? কুকুর কি নিজেকে ইয়ে মনে করে? আচ্ছা শোনো, আমি কথা বলি, আমি হারাই ফেলবো আমি যে বিষয়গুলো কথা বলতে যাচ্ছি। তো এই মেয়েটা যদি ল্যাকক্যান হতো, তাহলে সে বলতো, ডাক্তার সাহেব আমাকে কে বিয়ে করবে, আমাকে কে বিয়ে করবে, আমাকে কে বিয়ে করবে, এই কথাটা, এই কথার প্যাঁচে কি লুকায় আছে? তার মানে আমি বিয়ে করার উপযুক্ত না, আমার জন্য আমার যে বিয়ের যোগ্যতা থাকা দরকার সেটা না, আমাকে বিয়ে করার মতন কেউ নাই। হ্যাঁ, এটা হলো ল্যাকক্যানের ডাউট। আমার দিকে কেউ দেখেই না, ছি, কেউ তাকায় না, কেউ তাকায় না, আমি এতটাই কুৎসিত, আমি কি এতটাই পচা? এই ল্যাকক্যান হলে এরকম কথা বলতো, আমি কি এতটাই কুৎসিত, আমি কি এতটাই অসুন্দর? আমরা ল্যাকক্যান পড়তে যাই, এই জায়গাগুলো দেখবো। ল্যাকক্যানের কিছু রুব্রিক্স আমরা বলবো। হ্যাঁ, রিপ্রোচিং ওয়ান সেলফ, ল্যাকক্যানের মধ্যে আমরা ইয়ে করি। তো এই জন্য ল্যাকক্যানের কাছে মনে হয় যে আমাকে কেউ পছন্দ করে না, কন্টেম্পচুয়াস, ডিলুশন, লুক ডাউন আপন শি ইজ, ডিলুশন, লুক ডাউন আপন শি ইজ। ঠিক আছে, তো এই পেশেন্টটা কি বলতেছিল? এই পেশেন্ট বলতেছিল যে ভালোবাসা আছে, আমি ছেলেটাকে ভালোবাসি, আমিও ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, সবকিছু তার আছে, জব আছে, স্যাটিসফ্যাকশন আছে, পজিশন আছে, সব আছে, কিন্তু যদি পারমিশন না পাই, ছেলের বাবা যদি পারমিশন না দেয়, তখন কি হবে ডাক্তার সাহেব? তখন আমি কি করব আমি তো বুঝতে পারতেছি না, আমি তো ভেঙে পড়বো। এই জন্য এটা হচ্ছে 100% রুটা, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। আমি কি বিয়ে করতে সফল হব কিনা, আমি কি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কিনা, সেই কথাটা বলছিল। তো তাকে আমি দিয়েছিলাম রুটার 200।
দেওয়ার পরে তার একদম ব্লিডিংটা কমে যায়। তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফলো আপে আপনি মনের দিক দিয়ে কেমন আছেন? পেশেন্ট বলছে খুব ফ্রেশ লাগছে, আগের থেকে অনেক ভালো লাগছে, মেজাজটা ফুরফুরে থাকছে। তখন তাকে একটু বললাম যে কি ব্যাপার, বিয়ের বিষয়? হ্যাঁ, বিয়ের বিষয় নিয়ে কি ভাবনা হচ্ছে? তো মহিলা সাথে সাথে বলতেছে যে আমি এখন কি ভাবি, আমি কি বলি তাকে জানেন, বিয়ে যদি করতে হয় তাহলে আমার সাথে তোমার বিয়ে হবে, আমার বিয়ে তোমার সাথেই হবে। এই কনফিডেন্সটা তার মধ্যে আছে। আমি বললাম যে আগে যে বিয়ে হবে কি হবে না টেনশন করতেছিলেন ওইটা, হ্যাঁ এখন কি হয়? তোমাদের টেনশন তো একটু থাকে, যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ তো থাকবেই, কিন্তু ওষুধ খাওয়ার পরে আমার মনে হয়েছে বিয়ে হলে আমার তার সাথেই বিয়ে হবে। তাহলে দেখেন কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় নিয়ে গেল। আগে ডাউটটা, তার ডাউট, তার অ্যাংজাইটি, হ্যাঁ সাকসেস অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেসটা কোন জায়গায় ভ্যানিশ হয়ে গেল। এটি হলো হোমিওপ্যাথি। এর পরবর্তীতে আমরা এরপরেও আসছিল তাদের ইয়েতে, ওই 6-7 মাস পরে কিন্তু ওই ছেলের সাথে তার বিয়ে হয়। ঠিক আছে, তাহলে কত মজার, এই ছোট ছোট জায়গাতেও কিন্তু যাওয়া যায়। পুরো পার্সোনালিটিও আছে, অনেক সময় পার্সোনালিটি খুব ক্লিয়ার কাট পাওয়া যায়, অনেক সময় দেখা যাচ্ছে পার্সোনালিটি অত ক্লিয়ার কাট পাওয়া যায় না। আপনি এরকম কোন শেড পেয়ে গেলেন, মানে শেড তো না ফ্যাসেট, এরকম কোন ফ্যাসেট পেয়ে গেলেন, তখন আপনি ম্যাচিং করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো রুটার সব কেসেই কিন্তু হিন্ডারেন্স আছে, আমাদেরকে শুধুমাত্র আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের অন্তর্দৃষ্টিটাকে বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো। তো যে কেসটা আমি একটু আগে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা বলি। এরকম আমি একটা কেস আপনার সাথে ইতিপূর্বে শেয়ার করেছি, এটা একটু স্পেশাল এই কারণে বলছি, ভালো করে খেয়াল করেন। এটা একটা মহিলা পেশেন্ট, এনার বয়স হচ্ছে 40 বছরের মতন। তার হাজবেন্ডের সাথে করে তিনি আসছিলেন, হাজবেন্ডের ভয়াবহ কাশি ছিল। তো তাকে আমি আমার মনে আছে কুপ্রাম মেড দিয়েছিলাম, আমি তখন কুপ্রাম মেড মোটামুটি মানে হজম করতে পেরেছিলাম, মানে আমরা তো ডাইজেস্ট করি, ডাইজেস্ট হয়ে গেছিল। তো আমি প্রথমেই বুঝে ফেলছি যে এটা কুপ্রাম মেড। হ্যাঁ, যদি আমরা কুপ্রাম মেড কিসে দিই, এপিলেপটিক কনভালশন, তাই না? তো এই হাজবেন্ড ছিল প্রচন্ড ডমিনেটিং, ডিক্টেটোরিয়াল, একদম মনে হচ্ছে আর্মি অফিসারের মতন, কমান্ডার টাইপের আর কি। আর মহিলা তো একদম আমাদের একদম লোকাল, একদম সাদাসিধে মহিলা। তো আমি পেশেন্টকে বললাম যে আপনার হাজবেন্ড তো ওষুধ দিয়ে দিলাম, তারপর তার ফলো আপ দিলেন না এতদিন থেকে। বলছে যে আপনার এক ডোজে ভালো হয়ে গেছে, আর ওই কারণে আসেনি। হ্যাঁ, তো বললাম যে আপনাকেও তো মনে হয় ওষুধ দিয়েছিলাম, তো কি হয়েছে বলেন? তো পেশেন্ট বলতেছে যে আমি আপনার কাছে ওষুধ, আমরা খাম দিই, খামে লেখা থাকে, তো ওষুধের কাগজটা খুঁজে পাচ্ছি না। তো আমি তো আপনার কাছ থেকে প্রায় বছর খানিক হয়ে গেল পেটের ব্যথার জন্য এসেছিলাম। তো আমার সমস্যা গিয়েছিল, তখন আমি ফিজিওথেরাপিও নিয়েছিলাম। এখন কি প্রবলেম? বলে যে এখন খুব পেইন হয়। হ্যাঁ, আমি এর জন্য ফিজিওথেরাপি আবার নিলাম, আল্ট্রাসাউন্ড করলাম, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলাম, তো পেইন হয় বলে থেকে গেল। তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার এক্সাক্ট পেইনটা কোথায়? তো মহিলাটা সুন্দর করে এইভাবে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যায় একদম দেখেন, হ্যাঁ এই যে এখানে ডাক্তার সাহেব, এই জায়গাটা দেখেন, হ্যাঁ এই পয়েন্টটা, ব্যথাটা এখান থেকে শুরু। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা বুঝছি, বসে বসে। তো পেশেন্ট বলছে যে 1 মাস আগে আমি বসতেই পারতাম না, ওরকম প্রায় মানে ওরকম কন্ডিশন প্রায় 10-12 দিনের মতো ছিল। আমি তাকে বললাম যে বর্তমানে কি আপনি কোনো কিছু নিয়ে স্ট্রেসের মধ্যে আছেন? কিছু না, একটু হাসি দিয়ে বলতেছে কিছু না। তো যেহেতু কুপ্রাম মেটের বউ, তার মানে ডেফিনেটলি হাজবেন্ড তো আপনার ডমিনেশন করবেই, এটা খুবই কমনলি কুপ্রাম যখন পড়াবো তখন দেখবেন যে কিরকম মজা। তো হাজবেন্ড, আমি ডাইরেক্ট জিজ্ঞাসাই করে ফেললাম যে আপনার হাজবেন্ড কি আপনাকে খুব ডমিনেট করে নাকি? তো না 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 সেরকম না, একটা হাসি দিয়ে দিল। তার মানে তো বুঝেন, হেসে গেল তো ফেসে গেল। তো যাক,
তিনি বলছেন যে কোনো স্ট্রেস নাই, কিন্তু 3-4 বছর আগে কিছু একটা হয়েছিল। আমি বললাম যে দৈনন্দিন কাজকর্মে আপনার এই যে পেইন হচ্ছে, এটা আপনাকে কিভাবে এফেক্ট করতেছে? পেশেন্ট বলছে যে পেইনটা এতই তীব্র যে আমি হাঁটতে পারতেছি না, এমনকি সাপোর্ট ছাড়া আমি বসতে পারতেছি না। হিন্ডারেন্স বুঝেন ভালো করে, হ্যাঁ? হিন্ডারেন্স কোন জায়গায় আসে? ওই অল্প বাধা, আমি কিভাবে বলেছিলাম আপনাদেরকে, আমার এখন মনে করতেছে না। আমি হিন্ডারেন্স আবার বুঝাবো আপনাদেরকে, হ্যাঁ, আরো ভালো করে বুঝেন। তো দেখেন এখানে রুগী কি বললো, রুগী বললো যে পেইনটা এতই তীব্র যে হাঁটতে পারতেছি না, এমনকি সাপোর্ট ছাড়া আমি বসতেও পারতেছি না। তো আমি তাকে বললাম যে এই ব্যথার কারণে আপনার কি সমস্যা হচ্ছে? পেশেন্ট আবার চেয়ার থেকে দাঁড়ায় আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ব্যথাটা এখান থেকে এই পর্যন্ত চলে যায়। আমি কিন্তু এরপরে আঙ্গুল দিয়ে গুনি যে কবার দেখাচ্ছে। তো এই গেল। তো এটাকে কি বলবো আমরা? কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ। কমিউনিকেটিভের অর্থ কি? কমিউনিকেটিভ অর্থ হচ্ছে কথা কম বলবে, অ্যাকশন বেশি করবে। এটা মাথার মধ্যে ঢুকাই না, হ্যাঁ? কমিউনিকেটিভ মানে এটা না যে অনেক বেশি কথা বলবে। কমিউনিকেটিভ আমরা কিন্তু এটা বুঝতাম, আমাদেরকে বোঝানো হতো কমিউনিকেটিভ মানে এটা। বুঝতে পারছেন? তাহলে ভাষ্য ইয়েতে মানে রূপটিতে প্রপার পারফেক্ট মিনিং এবং ইউজটা জানতে হবে। তো কমিউনিকেটিভ মানে হলো যে অনেক কথা বলবে সেটা না। কমিউনিকেটিভের অর্থ হলো রোগী হাত দিয়ে বা তার জেস্টার দিয়ে অনেক বেশি অ্যাকশন করে করে দেখাবে। আপনি ডাক্তার, আপনাকে সে দেখাবে অ্যাকচুয়ালি তার সমস্যাটা কোথায় থেকে কোন পর্যন্ত হচ্ছে। তার কাছে মনে হয় যে শুধু কথা দিয়েই খই ফুটবে না, মানে মুড়ি ভাজবে না, চিরা ভিজবে না, না কথা দিয়েই হবে না, ডাক্তার বুঝবে না। আমাকে কথা বলার সাথে সাথে এক্সট্রা আরো কিছু করতে হবে, যেটাতে ডাক্তার আমার কি কষ্ট এক্সাক্ট সেই জিনিসটা বোঝে। এটাই হলো কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ পেশেন্টের মনের মধ্যে কিন্তু এটাই থাকে। তো এখন হিন্ডারেন্সটা আবার বুঝেন। পেশেন্ট বলছে ব্যথাটা এত তীব্র যে সাপোর্ট ছাড়া আমি ঠিক মতো হাঁটতে পারছি না, এমনকি বসতে পারতেছি না, সরি, এই কারণে আমি কাজেও যেতে পারতেছি না। আমি বললাম আর? পেশেন্ট বলছে অসহনীয় ব্যথা। তারপরে আমি 1 মাস ট্রিটমেন্ট নিলাম, মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিল, ক্যালসিয়াম বড়ি খেলাম, ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ওই যে ইনজেকশন যেটা খাইতে হয় গুলায়, সেটা নিলাম, তাও একই অবস্থা। আমি বললাম এখন কি অবস্থা, এট প্রেজেন্ট কি অবস্থা? পেশেন্ট বলছে গতকাল হঠাৎ করে আবার ব্যথা উঠলো। এর মধ্যে মাঝে মধ্যে 2-1 বার তো উঠেছে, 2-1 দিন উঠেছে, তখন মনে হতো যে আমার এই জায়গাগুলো আবার হাত দিয়ে দেখে যে এই জায়গাগুলো ফুলে গেছে, তখন পেন কিলার খেলে কমে যেত, কিন্তু এই গত দিনের পেন কিলার খেয়েও আমার ব্যথা কমছে না। আমি বললাম তারপর? তখন পেশেন্ট বলছে এই জন্য তো আপনার কাছে আসলাম। হাসি দিয়ে দিল, পেলেটন মনে করেন না আবার। তো আমি বললাম যে আপনি 3-4 বছর আগে আসছিলেন না, কি নিয়ে আসছিলেন যেন তখন? পেশেন্ট বলতেছে হ্যাঁ সে সময় আমার ঠান্ডা লাগার প্রবলেম ছিল। তো আমি বললাম যে রিসেন্টলি আপনার লাইফে কি কোনো, এই প্রশ্নটা আপনারা করবেন, এই প্রশ্ন নানান ভাবে করা যায়, নানান ওয়ার্ড ব্যবহার করে করা যায়, এটাও আপনারা লিখে নেবেন। রিসেন্টলি আপনার লাইফে কি কোনো কিছু নিয়ে গড়বড় হয়েছে সেটা একটু বলেন। পেশেন্ট না 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 কিছু না কিছু না। আমি বললাম যে আপনি কি নতুন জব শুরু করছেন? পেশেন্ট বলছে না 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 জব শুরু করিনি, আমার শুধুমাত্র ট্রান্সফার হয়েছে, তাও আবার 1.5 বছর আগে। আমি বললাম কোথায়? পেশেন্ট বলছে আমি ব্যাংকে চাকরি করি। তাহলে কি প্রমোশন হয়েছে? পেশেন্ট বলছে এক অর্থে আগে আমি হেড অফিসে ছিলাম, এখন আমাকে ব্রাঞ্চ লেভেলে দিয়েছে, কৃষি ব্যাংকের আর কি হেড অফিস তো রাজশাহীতে, তো ব্রাঞ্চ লেভেলে দিয়েছে। তো আমি বললাম এখন কি আপনার মধ্যে এই বিষয়টা নিয়ে আপনি কি ওয়ারিড, আপনি কি এটা হ্যান্ডেল করতে পারছেন না নাকি? পেশেন্ট বলছে যে এখানে এক ধরনের প্রেসার আছে, আমি এখন ব্রাঞ্চে কাজ করি, এখানে অনেক ধরনের মানে ওয়ার্ক স্ট্রেস আছে, কিন্তু সেগুলোতে কোনো ধরনের টেনশন নেই, ওয়ারি নাই, আমি ওয়ারিড না সেগুলা নিয়ে। আমি বললাম আপনার লাইফের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে যেটা আপনাকে খুব পেন দিচ্ছে? এই প্রশ্নটাও লিখে নেন। পেন যারা পায়, পেন নিয়ে যে পেশেন্ট গুলো আসবে, এই প্রশ্নটা করবেন, আপনার লাইফে এর মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে যেটা আপনাকে পেন দিচ্ছে, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে,
যেটা আপনাকে ব্যথা দিচ্ছে এরকম প্রশ্ন করবেন। তো পেশেন্ট বলছে যে পেন নাই, পেন নাই, হ্যাঁ এটা পেন নাই, এই দেখুন বসে থাকতে পারতেছি না, অন্য কোথাও যেতে পারতেছি না, হ্যাঁ যখন আমি অফিস থেকে ফিরতেছি তখন একটা লম্বা সময় ধরে রেস্ট নিতে হচ্ছে। আমি বললাম ব্যথা কি খুব তীব্র থাকে তখন? বলে, জি ডাক্তার সাহেব খুব তীব্র। আমি বললাম যে যে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার টেস্ট দেয়নি, এমআরআই দেয়নি, এমআরআই করছেন? তো পেশেন্ট বলতেছে যে এটা করতে যাই তো আমি স্ক্যাটার্ড হয়ে পড়ছি, হ্যাঁ আর এই জন্যই তো করিনি। হাসা শুরু করলো। আমি বললাম স্ক্যাটার্ড এমআরআই করতে যে স্ক্যাটার্ড হয়েছেন মানে? বুঝলাম না, কেন স্ক্যাটার্ড হয়েছেন? তো এমআরআই এর জন্য আর কি। আবার হাসা শুরু করলো। তা আমি বললাম কি যদি খারাপ কিছু আসে তাই তো? না 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 ওরকম না। আমি বললাম তাহলে? পেশেন্ট বলছে না আমি সেটা করিনি। আমি বললাম যে রিপোর্টে যদি অন্য কিছু আসতো তাই তো, তাহলে তো? তো পেশেন্ট বলছে হ্যাঁ অনেকটা সেরকমই, বলে আবার হাসা শুরু করে দিল। মানে কি? আমি রোগীকে বলতেছি যে আপনি এমআরআই করছেন না, ডাক্তার করতে বলছে কিন্তু আপনি করছেন না, কেন করছেন না? তো পেশেন্ট হাসতে হাসতে বলছে হ্যাঁ 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 না 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 না। এই যে হ্যাঁ হ্যাঁ হাসি হাসি হ্যাঁ হ্যাঁ না না, এই এই যে রুগী যে অ্যাকশনটা নিল, যে কামটা করলো, এটাকে আপনাকে বুঝতে হবে। রুগী হাসতে হাসতে বলছে না 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 এমআরআই কিছু না, সে হাসতে হাসতে বলতেছে হ্যাঁ না 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 না। এই যে লাইট অ্যাভারশন টু শান যারা রুব্রিক্স নিয়ে নেন, এটা কিন্তু স্ট্যামোনিয়ামের একটা শেড, তাই না? এরা কিন্তু এগুলো করতে চায়, স্ট্যামোনিয়াম একদিক দিয়ে করতে চায় আবার করতেও চায় না, হ্যাঁ। তো আমি তখন কি বললাম, যে আমি বললাম যে রিপোর্টে যদি উল্টাপাল্টা কিছু আসে এই কারণে করতে চান না। তখন পেশেন্ট কেউ হাসতে হাসতে বলছে হ্যাঁ 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 এরকম কিছু হতে পারে। মানে অল্প স্বল্প উল্টাপাল্টা যদি চলে আসে এমআরআই করতে যায় তখন কি হবে? তো আমার কাছে মনে হলো যে সে আসলে এক্সামিন করতে চাচ্ছে না, টেস্ট গুলা করতে চাচ্ছে না, কিন্তু কেন চাচ্ছে না এইটা আমাকে বুঝতে হবে। এর মধ্যে হিন্ডারেন্স আছে, আমি হিন্ডারেন্স তো আপনাদেরকে বুঝালাম, হিন্ডারেন্স আমরা পাচ্ছি। আবার রুগী বলতেছে এটা করতে পারতেছি না, হ্যাঁ ওটা করতে পারতেছি না, বসে থাকতে পারতেছি না, দাঁড়ায় থাকতে পারতেছি না, এই অফিস থেকে এসে লম্বা সময় শুয়ে পড়তে হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো তো রুটার মতনই, কিন্তু আবার সে টেস্ট করতে চাচ্ছে না, আবার হ্যাঁ 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 করে অ্যাফেক্টেশন করতেছে, অ্যাফেক্টেশন ওয়ালা মেডিসিন, হ্যাঁ এই ফেয়ার ওয়ালা মেডিসিন তো স্ট্যামোনিয়াম, তাকে কোন মেডিসিন দেব? হ্যাঁ আমি কিন্তু পুরো কনফিউজড, কি করব? ওদের কমিউনিকেশনও দেখতেছি, আবার পুরাই অ্যাফেক্টেশন আছে। পরে আমার তো রাডার আপনি যদি 10.5 দেখেন, মানে সিনথেসিসের 9.2 দেখেন, এটা কিন্তু 9.1 কে আপগ্রেড করা, সেখানে দেখছি যে অ্যাফেক্টেশনের মধ্যে রোটাও আছে। সেও তার ভয়কে লোগায়, ওই যে করে হাসতেছে, ঠিক করে হেসে দিচ্ছে, কথা বলতে বলতে হেসে দিচ্ছে, না 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 না, এই যে এটা কিন্তু অ্যাফেক্টেশন। আমাদের রুব্রিক্স আছে না অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশনটা লিখে দেবো। অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন মানে কি? তার ভয়টাকে লুকিয়ে ফেলতেছে এই হাসির মাধ্যমে। তো যাক, আমি আবার তার সাথে কথোপকথন শুরু করলাম, জারি রাখলাম, ইনকোয়ারি জারি রাখলাম। আমি বললাম আপনি কি এই রকমটা, এই ব্যথা এই রকমটা কারোর সাথে হতে দেখেছেন? এই যে মাজা ব্যথা এবং আপনার মতন সাফারিং এরকম কেউ করছে? তখন পেশেন্ট বলছে হ্যাঁ আমি দেখেছি। এগুলো কিন্তু রুটার কনফার্মেটরি, রুটার অনেকগুলো কনফার্মেটরি কোশ্চেন আছে, তার মধ্যে এটা একটা। হ্যাঁ আমি তো অনেক সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে মনে হয় ওইভাবে পড়াতে পারছি কিনা। দ্বিতীয়বারে বা তৃতীয়বার আমি যখন এই মেডিসিন গুলো আবার পড়াবো তখন দেখবেন যে আরো কনসাইজ করে পড়াতে পারছি। আমরা প্রত্যেকটা মেডিসিনকে কনফার্ম করার জন্য দুই চারটা কিছু কনফার্মেটরি কোশ্চেন করি। আবার এই শেষে আবার বলেন না যে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দেন, আমি ওই লিস্ট দিতে পারবো না, আমার কাছে লিস্ট করা নাই, এগুলো ইনস্ট্যান্ট মাথার মধ্যে আসে। তো যাক, তাকে যখন জিজ্ঞাসা করলাম এরকম, তখন রুগী বলতেছে হ্যাঁ আমি দেখেছি। এমন কার? তো পেশেন্ট বলছে আমার ফ্রেন্ডের। আমার ফ্রেন্ডের। আমি বললাম যে আপনি এত স্ক্যাটার্ড হয়ে পড়েছেন কেন? আপনি এত স্ক্যাটার্ড হয়ে পড়েছেন, আপনার কাছে মনে হচ্ছে যে তার মতো যদি আপনার সাথে হয়ে যায়
তখন পেশেন্ট মাথা নাড়ে, হ্যাঁ ডাক্তার সাহেব, আবার হাসি, হাসিটা কিন্তু মুখের মধ্যে রাখছে, অ্যাফেক্টেশনের হাসি। আমি বললাম, ধর এত টেনশন করছেন, আপনাকে এক ডোজ দিয়ে দেবো, আগামীকাল থেকে আপনি দৌড়ে বেড়াবেন, সব ঠিক হয়ে যাবে। তো আমি বললাম যে আপনার বন্ধুর কি হয়েছিল? পেশেন্ট বলছে যে কিছু না, কিছু না। মুখ ভার হয়ে আসলো একদম। এটাও কিন্তু স্টামোনিয়ামের শেড, স্টামোনিয়াম রোগের কথা মুখে আনতে পারে না, মুখ ভার করে একদম, মানে একদম এখনই মেঘ চলে আসছে, এখনই বৃষ্টি হবে। তাই আমি বললাম, কি বলবেন না, কি হয়েছিল? তো মন মরা হয়ে একদম ফুপায় ফুপায় উঠছে। আমি বললাম, এই এত ইমোশন হয়ে পড়ছেন কেন? এই বলা মাত্র পেশেন্টের চোখ দিয়ে শুরু হয়ে গেল পানি ঝরা। পেশেন্ট বলছে, না কিছু না, এটা বাদ দেন। আমি বলছি, না বলেন তো কি হয়েছে? রুগী বলতেছে যে তার এইরকম স্পাইনে একটা প্রবলেম হয়েছিল, সেটা অপারেশন করতে গেছে। আমি কিন্তু এর আগেও এরকম পেশেন্ট পাইছি, একই কথাই বলে। তো আমি বললাম, ও আচ্ছা। তো এরপর তো এটা শুনে আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসছে। পেশেন্ট বলছে, হ্যাঁ আমি খুব স্ক্যাটার্ড হয়ে পড়েছে, আমার মাথা থেকে দুশ্চিন্তা যাচ্ছে না। আমি বললাম যে, আরে আমি আছি না, আপনি এত টেনশন করছেন কেন? আজকেই ওষুধ খাবেন, সকালে দেখবেন যে সব একদম নাই হয়ে গেছে। তাহলে আমরা কি কি পেলাম? অ্যাফেক্টেশন পেলাম, হিয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড পেলাম, লাইট ডিজায়ার পেলাম, তাই তো, অ্যাংজাইটি ডার্ক পেলাম, তাই তো। তাহলে এই এত কিছু পাইলাম, তাহলে স্টামোনিয়াম কেন হলো না? এটাই হলো বোঝার বিষয়। আমি বারবার এটাই বোঝাচ্ছি। আমরা আগে স্টামোনিয়াম, সত্য বলতে গেলে আপনি যদি আমার 14-15 সাল 16 সালের খাতা দেখেন, খালি বেলেডোনা, স্টামোনিয়াম, হায়োসোমাস, ল্যাকেসিস, মাঝে মধ্যে ভিরেক্টামি, এই 4-5টা মেডিসিনের বাইরে আমার প্রেসক্রিপশন ছিলই না। অদ্ভুত ব্যাপার। রুগী ইয়ে হতো, আবার 3 মাস 4 মাস পর পর আবার আসতো। আমাদের যারা পুরনো আছেন তাদেরও এই অভিজ্ঞতা থাকার কথা, কারণ আমরা ওই একটা জায়গাতেই, ওই একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিলাম, এক্সপ্লোর করিনি। স্ট্যামোনিয়ামের মতনই দেখতে যে আরো কিছু মেডিসিন আছে, ওটা জেলসিমিয়ামও হতে পারে, ওইটা রুটাও হতে পারে, আমরা এটা নিয়ে কখনোই ভাবিনি। এটা হলো বোঝার বিষয়। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি দুবার এই লাইনটা বললাম, যে আমি তাকে বলছি যে, আরে এত টেনশন করে, এত স্ক্যাটার্ড হওয়ার কি আছে, আপনি টেনশন করছেন কেন? আমি আছি না, আমি তো এখানে আছি। আমি কিন্তু কনফিডেন্স গুলা রুগীকে দিই। এটা মানে কি, আপনি যান, আমার হাত তো আছে, আপনি টেনশন নিয়েন না, আমাকে তো পাবেন। এই ইয়েটা তো, কনফিডেন্সটা তো রুগীকে, এই ইয়েটা তো আপনাকে দিতে হবে। আপনি যদি, হ্যাঁ ডাক্তার, আমি ডাক্তার, এটা ওটা, হ্যাঁ ঠিক আছে, গাছ গাছ করে লিখে দিলাম, যদি এরকম আচরণ করেন, তাহলে পেশেন্ট গুলো যাবে কোথায়? দেখেন, আমরা তো বিধাতা না, আমরা তো ঈশ্বর না, আমরা সৃষ্টিকর্তা না। আমরা কি সৃষ্টিকর্তা? আমরা সৃষ্টিকর্তা না। আমরা বলতে পারবো না। হ্যানিম্যানও বলতে পারেনি যে আমি অসুখ ভালো করবো। সে বলেছে, আই অ্যাডমিয়ার হি কিউরস। সে বলেছে, আমরা তো তার নাতিপুতি, তাই না? আমরা বলতে পারবো না আমরা কোনো অসুখ ভালো করতে পারবো কি পারবো না। আমরা যদি একটু অ্যাসুরেন্স দিই, আরে ঠিক হয়ে যাবে, আরে টেনশন নেন না, এক ডোজেই খান, এই এটা যদি একটু কনফিডেন্স নিয়ে বলেন, হ্যাঁ 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 ফেল ফেল করে কথা বলতেছেন, কোনো ওয়েটলেস ভাবে কথা বলতেছেন, এই কথাগুলো, তাহলে হবে না। আপনি অ্যাসুরেন্স দেন, একটু বলেন, একটু বললে তো টেনশন অনেকখানি, আরে টেনশন করেন না, ঠিক হয়ে যাবে, এই ওষুধটা খান না, কালকেই দেখবেন দৌড়ে বেড়াবে, এই একটু খালি দেন। না হলে বলেন যে, আরে আমার কাছে আসছেন, আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করব, আমি আপনাকে বেস্ট মেডিসিনটা দিব, আপনি ঠিক হয়ে যাবেন, টেনশন করেন না তো। এই কথাটা কিন্তু বলাটা খুব জরুরি। ওষুধ দিবেন, এটুকু দিবেন, এই কথাটাও বলবেন, আমি আছি না, এত টেনশন কেন? তো যাক, এইটা হলো একদম কনফার্ম একটা রুটার ইয়া। আমি কমিউনিকেটিভ দেখেই তো রুটারতে চলে গেছি। রুটার কমিউনিকেটিভ বিষয়গুলো ওরকমই। তারপরে আমি যখন তার সেন্সিটিভ পয়েন্টে টাচ করলাম, তাকে যখন ওই যে বললাম ফ্রেন্ডের কথা, তখন সেও আবার তার বন্ধুর ইয়াদে দেখাচ্ছে, দেখেন এখান থেকে তারও এই জায়গায় এরকম ছিল, হ্যাঁ ভালো করে দেখেন, আমারও কিন্তু এই জায়গায়। তো সে বলছে যে আমার তার কথা শুনে অনেক ভয়, তার কথা মনে করে অনেক ভয় লাগতেছে, আমার যদি এরকম হয়ে যায়, আমি যদি বিছানায় পড়ে যাই, আমি এটা যাই, সে কান্না শুরু করে দিল, তাই না? তাহলে রুব্রিক্স কি হবে এই জায়গায়?
Horrible things, sad stories affects her profoundly, sir. হ্যাঁ, অর্থে ঠিক আছে। রুব্রিক্স হবে হরিবল থিংস স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রফাউন্ডলি, মিসফরচুন অফ আদার্স। সে অপারেশন করলো আর বিছানায় পড়ে গেল। হ্যাঁ, আমি তারপর তাকে বললাম আর কিছু, পেশেন্ট বলছে সে এখনো বিছানায়। তার মানে চিন্তা করেন ভয়টা কোন লেভেলে। আমি এই কাজটা আপনারাও করবেন। আমি তাকে বললাম যে এই তাকেও নিয়ে আসেন, দেখবো হোমিওপ্যাথিতে অনেক কিছু সম্ভব, সেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি এত টেনশন করেন না। পেশেন্ট তাও ভয় যায়নি, সে আবার বলছে আমি এই কারণেই এমআরআই করিনি, আবার বলতেছে। চিন্তা করেন কি লেভেলের ভয়, স্টামোনিয়ামের বাপ লেভেলের ভয়। তো যাক, ফলো আপে আসলো যখন পেশেন্ট বলছে যে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আবার চেয়ার থেকে দাঁড়ালো। এই যে ডাক্তার সাহেব, এই যে ব্যথাটা এই পর্যন্ত ছিল, এখন ওই পর্যন্ত নাই। এখন এই যে ব্যথাটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এই পর্যন্ত ছিল, এখানে নাই, এখন এই জায়গাটাই। তো এই যে পেশেন্টকে ওষুধ দিলাম যে আবার সে দেখাচ্ছে। তো আমি বললাম যে আগের তুলনায় এই জায়গার ব্যথার কি পরিবর্তন বুঝলেন? বলে যে অনেক উন্নতি হয়েছে, ব্যথা কমে গেছে। এই কোশ্চিনটা ফলো আপে করবেন, এটা লিখে নেন। সেটা হলো যে আপনি এখন ইমোশনালি কেমন আছেন, মেন্টালি কেমন আছেন, মানসিক ভাবে কেমন আছেন, যে ফরম্যাটেই বলেন। এই তিনটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে অবশ্যই কোশ্চিন করবেন। পেশেন্ট বলছে আমি ইমোশনালি অনেক ভালো আছি। তো আমি বললাম ওই যে বন্ধু নিয়ে যে ফিলিংসটা আপনার মনের মধ্যে আসতো, ওই যে কথা আসতো, সেটার কি অবস্থা? অনেক ভালো আছি, ওই দিক দিয়েও ভালো আছি, আমার আর মাথায় আসে না। হাসতেছে আর হাতে কি জানো ছেলে এমন করছে। তো আমি বললাম যে এখন কি অপারেশন করতে হবে? না 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 না, অপারেশন করতে হবে না। তবে ডাক্তার সাহেব, আমি যখন হাঁটি তখন এই পায়ের এই ইয়েগুলাতে মাঝে মাঝে কটকট করে শব্দ হয়, আর ওই ব্যথাটা কোমরের ওই জায়গায় ওটা একদম নাই। নাই মানে কতখানি নাই? 70% নাই। তাহলে টেনশন নেন না, ঠিক হয়ে যাবে। এটা গেল আমার ফার্স্ট ফলো আপ। এবার আমি তাকে কি মেডিসিন দেবো? তার তো ওষুধ শেষ, 15 দিন পরে আসছিল। কি মেডিসিন দেবো বলেন? আমি কি তাকে প্লাসিবো দেবো, নাকি পটেন্সি বাড়াই দেবো, না কি করব? বলেন বলেন, কুইক বলেন, সব চলে স্যার যাচ্ছে। আমি বলবো, হ্যাঁ বলেন। প্লাসিবো দেবো। সিয়াম, যেহেতু তার কিছু কিছু স্টেট এখনো দেখা যাচ্ছে, পটেন্সিটা ইনক্রিজ করতে হবে। ফিজিক্যাল না, যেহেতু মেন্টালিও কিছু কিছু আছে, যেমন কমিউনিকেটিভটা এখনো দেখা যাচ্ছে। ঠিক আছে। রোগী কি করলো? আবার দেখালো যে এই জায়গায় পুরাটা না, অল্প একটু ব্যথা আছে। সে আগের মতনই কমিউনিকেটিভ ছিল, ঠিক আছে, কিন্তু তার ভয়টা কিন্তু নাই। ভয়টা নাই। কোন ভয়? ওই যে তার বন্ধুকে নিয়ে যে ভয়। ঠিক আছে, কমিউনিকেটিভটা কিন্তু যায়নি। আমার এই মেডিসিন সিলেকশন, আমার প্রাইমারি রুব্রিক্স মানে মেইন রুব্রিক্সটা ছিল হচ্ছে কমিউনিকেটিভ। আমার প্রধান রুব্রিক্স ছিল, কিন্তু সে যায়নি। কিন্তু ওই ভয়গুলা তার মধ্যে নাই। আমি এই কারণে তাকে হায়ার পটেন্সি দিব না, আমি তাকে ওই সেম ডোজে আবার রিপিট করব। আমি তাই করেছিলাম, এটা মাথায় রাখবেন। বুঝাতে পারলাম? হায়ার দিলে কি হইতো? ওটা তো একটা ফর্মুলা বলে দিয়েছে যে 200 দিলাম, তারপরে 1M দিব, তারপরে। আমি আমার মতন করে আপনাদেরকে বলতেছি। আপনারা প্রায় ডোজ নিয়ে কনফিউজড হয়ে যান তো নাকি? কত দিব, কি করতে হয়, কি কনফিউজড হই? হ্যানিম্যান কি বলেছেন? জি স্যার, অনেক কনফিউজড হই। হ্যানিম্যান কি বলেছেন? হায়ার প্যাথোলজি, লোয়ার পটেন্সি বলেছেন কিনা? লোয়ার পটেন্সি, লোয়ার প্যাথোলজি, হায়ার পটেন্সি বলছিলেন। আচ্ছা, আমরা এটাকে একটু অন্যভাবে সেম জিনিসটা রেখে ইয়ে করব। যখন অনেক ব্যথা হচ্ছে, অনেক তীব্র ব্যথা, হায়ার পটেন্সি। হ্যাঁ, অনেক ব্যথা বলবো না, ব্যথার কারণে ভয়, অনেক ভয়, ব্যথার কারণে অনেক ভয়, হায়ার পটেন্সি। হাই ফিভার, হায়ার পটেন্সি। হেভি ব্লিডিং হচ্ছে, হায়ার পটেন্সি। অল্প অল্প ব্লিডিং, 1 ফোঁটা 2 ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা করে 2 মাস 3 মাস ধরে চলছে, এভাবে চলছে, ভালো হচ্ছে না, টপ টপ করে রক্ত পড়ছে, লো পটেন্সি।
ঠিক আছে, হেভি ব্লিডিং, হায়ার পটেন্সি, কারণ বডি রিকোয়ার্ড হায়ার এনার্জি, যত পটেন্সি বাড়াবেন এনার্জি তত ঢুকবে। হ্যাঁ, এগুলো কিছু ফিলোসফিক্যাল জিনিস। তারপরে হলো কি, লো পটেন্সি, লো মেন্টাল সিমটম, লো মেন্টাল সিমটমে দিবেন লো পটেন্সি, এটা হ্যানিম্যান বলে গেছেন। লো ইন্টেন্সিটি, লো ভাইটালিটিতে লো পটেন্সি। ভেরি ডিপ প্যাথোলজি, যেমন ধরেন যে ক্যান্সার, একদম হেভি তাহলে ক্যান্সার কি লোয়ার পটেন্সি। কিন্তু ভেরি ডিপ প্যাথোলজি, ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, যাই হোক, পেশেন্ট এসে বলছে অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব আমি এরকম, আমার ওরকম, বড় বড় কথা বলতেছে, বড় বড় একবারে ভিরেট্টাম স্টাইল বা ইয়াতে, এটার ক্ষেত্রে হায়ার পটেন্সি দিতে ইয়ে করবেন। 201 এম আপনি দেন, তার বডি রিকোয়ার্ড করতেছে হায়ার পটেন্সি। বুঝতে পারছেন? কখন মানুষ বড় বড় কথা বলে, যার ভাইটাল ইয়ে যখন অনেক বেশি থাকে তখন বড় বড় কথা বলে। তো হায়ার পটেন্সি এই ক্যান্সারে দিত, তখন ভয় থাকা উচিত না যদি এগুলা পান, আর না হলে লোয়ার পটেন্সি। তো এই জন্য আপনাদের ধীরে ধীরে আপনারা ব্যবহার করতে করতে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনারা শিখে যাবেন।